কেরলের মেডিকেল কলেজের ছাদে দাঁড়িয়ে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট শ্বেতা নিজের মৃত্যুর প্রহর গুনছে। তার কানে আসছে ভয়ঙ্কর কিছু আওয়াজ, যা সহ্য করতে না পেরে ছাদ থেকে ঝাঁপ দিল। বিগত 2 সপ্তাহের মধ্যে কলেজে এই নিয়ে 3য় মৃত্যু। প্রত্যেকটা মৃত্যুই অস্বাভাবিক। শব্দের কারণে কারোর মৃত্যু কি আদৌ সম্ভব? এগুলো খুন নাকি ব্ল্যাক ম্যাজিক? অতঃপর তদন্তের জন্য এক ইনভেস্টিগেটরকে ডাকা হলে বেরিয়ে আসে ভয়ানক সব রহস্য। একাধিক সত্য ঘটনার উপর কেন্দ্র করে আজ নিয়ে এসেছি একটা ইউনিক মুভি, শবদম। হোলি এঞ্জেলস গার্লস কলেজের সব স্টুডেন্ট ইতিমধ্যে ভিড় করেছে। সবার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। বহুচর্চিত এই ঘটনা এতক্ষণে খবরের কাগজে ছড়িয়ে পড়েছে। এই মাসেই কলেজের 70 বছর পূর্তি অনুষ্ঠানের আগে 2 সপ্তাহে 2 জন স্টুডেন্টের মৃত্যু। বিষয়টা স্বাভাবিক নাকি ভৌতিক কিছু? প্রিন্সিপাল ডক্টর ডিন সকল প্রফেসরদের নিয়ে একটা জরুরি মিটিং ডাকলো, কারণ কলেজের রেপুটেশন খারাপ হতে বেশিক্ষণ লাগবে না। কিছু জনের মতে কলেজের এক্স স্টুডেন্টরা এরকম করেছে। তবে যেটাই হোক, আগামী 3 মাস পর একাডেমিক ইয়ার শেষ হতে চলেছে, তাই নতুন অ্যাডমিশনের আগে বিষয়টা শর্ট আউট করতে হবে। ফাদার তান্ত্রিকদের আনলে কলেজের মান সম্মান থাকবে না, তাই ঠিক হলো ঘোস্ট ইনভেস্টিগেটর ডাকবে। পুলিশ, বিজ্ঞান ও ল অ্যান্ড অর্ডারের বাইরে কোনো ক্রাইম হলে এদেরকে ডাকা হয়। এদের ভ্যালিড লাইসেন্স পর্যন্ত আছে। তো শেষমেশ ডাক পড়ল মুম্বাইয়ের প্রসিদ্ধ ঘোস্ট হান্টার মিস্টার রুবেনের। বর্তমানে সে একটা ফ্যামিলি কেস নিয়ে ব্যস্ত। পরিবারের প্রথম সন্তান দিয়ার মৃত্যুর পর বাড়িতে অলৌকিক কাণ্ড ঘটছে। এই কাজে ইলেকট্রোম্যাগনেটিক সেন্সর, লো ফ্রিকোয়েন্সি সাউন্ড ক্যাপচার ডিভাইস, থার্মাল ও আল্ট্রাভায়োলেট ক্যামেরা সবথেকে বেশি দরকার পড়ে। আর বাকি কাজে হেল্প করে সহকারী দীপক। কলেজে এসে রুবেন দেখা করল ডিনের সাথে। তার বক্তব্য, পড়ার চাপ, প্রেম ঘটিত ব্যাপার অথবা বাড়ির চাপে স্টুডেন্টদের মৃত্যু হলে কলেজ সেক্ষেত্রে স্টেপ নিতে পারত, কিন্তু ভৌতিক কারণ দেখিয়ে পুরো ঘটনা যেইভাবে সার্কুলেট হচ্ছে, এইখানেই সবথেকে বড় ভয়। রুবেনকে কেস সলভ করার জন্য বোর্ড অফ ডাইরেক্টর এবং চেয়ারম্যানের তরফ থেকে 10 দিনের সময়সীমা দেয়। এর মধ্যে রুবেনকে একটা ফুল প্রুফ সার্টিফিকেট দিতে হবে যে কলেজ হন্টেড নয়। কিন্তু ডিন বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত কাউকে ফোনে জানায় যে কলেজের ভৌতিক ঘটনার ভয় সকলের মধ্যে ঢুকিয়ে রুবেনকে ডেকে এনেছি। এখন শুধু ওর থেকে একটা সার্টিফিকেট পেলেই মৃত্যুর ঘটনা সহজে চাপা দিয়ে দেব। কলেজের তরফ থেকে রুবেনকে একটা বাড়িতে থাকার বন্দোবস্ত করে দেয়। সাথে এই কলেজের একজন স্টাফ আরোগ্য ওর সাথেই থাকবে। লোকটা ভীতু ও বোকাশোকা হলেও তাকে দিয়ে অনেক কাজ হবে, তাই রুবেন ওকে কলেজের সম্পূর্ণ লেআউট রেডি করতে বলে। তখনই দূর থেকে শোনা গেল চার্চ বেলের আওয়াজ। কাজ শুরু করার আগে ঈশ্বর যেন তাকে আশীর্বাদ করছে। রুবেন নিউরোবায়োলজি ক্লাসে সবার থেকে শ্বেতার বিষয় ইনভেস্টিগেট করলে যেটুকু বোঝা গেল, শ্বেতা খুব প্রাণোচ্ছল ও বন্ধুসুলভ মেয়ে ছিল। তার সাথে সময় কাটাতে সবারই ভালো লাগতো, কিন্তু দুর্ঘটনার 1 সপ্তাহ আগে ওর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন আশেপাশে কেউ জোরে কথা বললে ভয় চমকে উঠত, ফলে সবার থেকে দূরে একাকী থাকতে শুরু করে। রুবেন লক্ষ্য করে ক্লাসে শ্বেতার ডেস্কে ট্রায়াঙ্গেল আর চোখের সাইন খোদাই করা। মৃত্যুর আগে শ্বেতা ওর ক্লাসের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম লেকচারার অবন্তিকার সাথে কথা বলেছিল, তাই রুবেন ওর সাথেও সাক্ষাৎ করে শ্বেতার ব্যাপারে জিজ্ঞেস করে। সে বর্তমানে হ্যালুসিনেশন সম্পর্কিত থিসিস লিখছে, তাই ওর কাছে ভৌতিক নামক বিষয়টা হাস্যরস ছাড়া কিছুই না। চার্চ বেলের আওয়াজে দুজনের কথায় ব্যাঘাত পড়লে অবন্তিকা সুযোগের সদ্ব্যবহার করে উঠে যায়। ক্রাইম সিনের ছবি আর এফআইআর কপির জন্য রুবেন লোকাল থানায় গেলে অফিসার ওর কাজ নিয়ে বেশ মজা ওড়ায়, কিন্তু রুবেন নিজের মতো ব্যস্ত। মর্গে রাখা ভিকটিমদের দেহের অবস্থা অবাক করার মতো, তাই আরোগ্য টাকা দিয়ে ফরেন্সিক রিপোর্ট জোগাড় করে রুবেনকে দুজনের বডি দেখার ব্যবস্থা করে দেয়। মর্গে শ্বেতা এবং মুকেশের লাশ এখনও রয়েছে, কারণ ভিকটিমদের বাড়ির লোক কলেজের বিরুদ্ধে মামলা করেছে, তাই ইনভেস্টিগেশন চলাকালীন বডি সৎকার হবে না। কিন্তু ডাক্তার মুকেশের বডি বাইরে রেখেছে, কারণ নর্মালি স্ট্রোক হলে মানুষের শরীর বেঁকে যায়, কিন্তু আত্মহননের কেসে ওর বডি এইভাবে বেঁকে যাওয়ার বিষয়টা বড্ড অদ্ভুত। সাথে আশ্চর্যের বিষয়, -10 ডিগ্রি তাপমাত্রায় কেমিক্যাল দিয়ে রাখা বডিতে কখনো পচন ধরে না, কিন্তু মুকেশ আর শ্বেতার বডি প্রতিদিন চেঞ্জ হচ্ছে, যার ব্যাখ্যা সিনিয়র ডাক্তারদের কাছেও নেই। এর মধ্যে রুবেন লক্ষ্য করে মুকেশের হাতে সেই চোখ আর ট্রায়াঙ্গেল সাইন, যেটা শ্বেতার টেবিলেও ছিল। তাহলে কি এর সাথে কোনো যোগসূত্র রয়েছে? রহস্য ঘনীভূত হওয়ার সাথে রুবেন আজ রাতেই নেমে পড়ল প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে। সূত্রপাত হলো কলেজে নিউরোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে।
কলেজের প্রতিটা জায়গা, বিশেষ করে ওয়াশরুম, কারণ এইখানেই মুকেশ মারা গেছিল। মাঝরাতে হোটেলে ইএমএফ আর ক্যামেরা ফিট করার পর রুবেন শ্বেতার রুমের দিকে গেলে কারোর গতিবিধি টের পায়। এতে আরোগ্য ভয় পেলে রুবেন ঠিকই ধরে ফেলে, কারণ পুরো বিষয়টা প্র্যাঙ্ক ছিল, যেটা কয়েকজন মেয়ে আর অবন্তিকা মিলে করেছিল এইটা দেখার জন্য যে রুবেন আদৌ কিছু জানে কিনা। রুবেন এতে বেশ রেগে যায়, কারণ অবন্তিকা তাকে হেল্প করছে না, উল্টে এইসব করে তার কাজে বাধা সৃষ্টি করছে। রুবেনের সাথে কথা কাটাকাটি হলে বাকিরা চলে যেতেই অবন্তিকার রুমের সামনে ইএমএফ মিটারে অস্বাভাবিক রিডিং লক্ষ্য করে। তবে এইগুলো অনেক সময় আশেপাশের ইলেকট্রনিক জিনিসের ফ্রিকোয়েন্সির কারণেও হয়ে থাকে। তাই রুবেনের কলেজে টেস্টিং চলাকালীন অবন্তিকাকে ফোন সুইচ অফ রাখতে বলে, কিন্তু সে করবে না জানিয়ে দরজা লাগিয়ে দেয়। মাঝরাতে অবন্তিকা যখন শুয়েছিল তখন খেয়াল করে ওর আঙুলগুলো কেউ যেন স্পর্শ করছে, কিন্তু এটা ঘুমের মধ্যে মনের ভুল ভেবে নেয়। পরের দিন থানার একজনকে টাকা দিয়ে রুবেন শ্বেতার ফোন জোগাড় করে, যেটা কাল সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যেতে চলেছে। রুবেন ফোন স্ক্যান করলে মৃত স্টুডেন্টদের একটা রহস্যজনক সেলফি পায়। ছবিতে ওদের বন্ধু দীপিকাও ছিল। রহস্যজনক বলার কারণ, ছবিতে 3 জন বাদেও অদৃশ্য কেউ একজন ছিল যার উপর সেলফি ফিল্টার অ্যাপ্লাই হয়েছিল। রুবেন অবন্তিকার থ্রু দীপিকাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে ফোন অফ আসায় ওর বন্ধু রিমার থেকে জানতে পারে দীপিকা ওর বয়ফ্রেন্ড রাকেশের বাড়ি গেছে। রিমার থেকে রাকেশের নাম্বার চাইলে যখন ও ফোন হোল্ডে রাখে তখন অবন্তিকা অন্যমনস্ক হয়ে টেবিলে অদ্ভুত সাইনটা আঁকতে শুরু করে, যেটা রুবেন খেয়াল করলেও কিছু বলে না। তবে রিমা রাকেশের নম্বর না পেলেও ওর ফ্ল্যাটের অ্যাড্রেস বলে দেয়। রুবেন সেই মতো রাকেশের ফ্ল্যাটে পৌঁছলে ওর বন্ধুদের থেকে জানতে পারে রাকেশ দীপিকাকে নিয়ে কাল রাতে হঠাৎ বেরিয়ে গেছে এবং তার ফোনেও কল লাগছে না। রুবেন ঘরে তল্লাশি নেওয়ার সময় টেবিল থেকে ইয়ার ড্রপের ওষুধ পায়, যেটা শ্বেতাও ব্যবহার করত। প্রেসক্রিপশন প্যাড দেখে রুবেন সেই ডাক্তারের সাথে দেখা করলে জানায় দীপিকা তার কাছে শুধুমাত্র কানের ব্যথা নিয়ে কিন্তু আসেনি, বরং সে বলতো বিভিন্ন ছোটখাটো জিনিস যেমন মাছি, মশা বা কোনো কিছুর হালকা শব্দ প্রচন্ড জোরে শুনতে পেত, সাথে কানে আসতো হাজারো বাদুড়ের আওয়াজ। বিজ্ঞানের ভাষায় এটাকে অডিও হ্যালুসিনেশন বা মিসোফোনিয়া বলে। অটোস্কোপি করার সময় তাকে কিছুতেই নিয়ন্ত্রণে রাখা না গেলে দীপিকা অসহ্য যন্ত্রণার কারণে তাকে মেরে ফেলতে বলে। তাই কনফিডেন্স দেওয়ার জন্য ডাক্তার তাকে ইয়ারড্রপ প্রেসক্রাইব করে। দীপিকাকে খোঁজার জন্য রুবেন প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে পুলিশের কাছে মিসিং ডায়েরি করার, কিন্তু এই প্রস্তাবে সে খারিজ করে দেয়, কারণ দীপিকার খবর মিডিয়াতে ছড়িয়ে পড়লে তারা ভূতের গল্প বানাতে বেশিক্ষণ সময় নেবে না। অতঃপর রুবেন বাদুড় নিয়ে রিসার্চ করতে শুরু করে। আসলে মানুষরা যে ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পায় না, বাদুড়রা সেই আওয়াজ করতে পারে, যেটাকে আল্ট্রাসনিক সাউন্ড বলে। এর সাহায্যে তারা নিজের রাস্তা এবং শিকার খোঁজে, যেটাকে ইকোলোকেশন বলা হয়। আশ্চর্যের বিষয়, কলেজে দুজনের মৃত্যুর পিছনে এই আওয়াজের অনেক বড় ভূমিকা আছে। তখনই অবন্তিকা ফোন করে দীপিকার কথা জিজ্ঞেস করলে রুবেন রেগে যায়, কারণ কলেজের তরফ থেকে কেউ স্টুডেন্টের মিসিং এর কোনো দায়িত্ব নিচ্ছে না। অবন্তিকা বলে সে নিজের কাজ নিয়ে ব্যস্ত, তবে প্রিন্সিপালের বিপক্ষে যাওয়া সম্ভব না হলেও সে তাকে কিন্তু কাজে সাহায্য করেছে। যেমন সেদিন রাতে রুবেনের কথায় সে ফোন অফ রেখেছিল। এটা শুনতে রুবেন চমকে যায়, কারণ ও যদি ফোন অফ রাখে তাহলে ইএমএফ মিটারে কেন ফ্রিকোয়েন্সি রিডিং আসছিল। রুবেন ওকে সরাসরি কিছু না বললেও প্রেজেন্টেশন শেষ করে দেখা করতে বলে। কথা শেষ হতেই কলেজের সিকিউরিটি গার্ড ফোন করে জানায় এইমাত্র হোস্টেলের দিকে এসে দীপিকাকে যেতে দেখেছে। তাই রুবেন দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ইতিমধ্যে দেখা যায় দীপিকা এক অদ্ভুত অস্বস্তির মধ্যে রয়েছে। সে বাদুড়ের আওয়াজ শুনতে পাচ্ছে। এই আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকলে এমন অবস্থা হয় যে দীপিকার গোটা শরীর মুড়তে শুরু করে ও হাতে নিজে থেকে ট্রায়াঙ্গেল সাইন তৈরি হয়। যখন রুবেন কলেজে পৌঁছয় দেখে দীপিকার দেহ গাছের মগডালে ঝুলছে। এর সাথেই দেখা যায় এক মেক্সিকান মহিলাকে যে ফোনে কাউকে কিছু নির্দেশ দিচ্ছিল। কলেজে এই ঘটনার পর রীতিমতো হুলুস্থুলু কাণ্ড। পুলিশ বডি নিয়ে যাওয়ার সময় রুবেন চার্জ বেলের আওয়াজ শুনতে পায়, যেটা ওই পুরনো লাইব্রেরির দিক থেকে আসছিল। আরোগ্যকে জিজ্ঞেস করায় বলল যে নতুন লাইব্রেরি হওয়ার পর এটা তেমন ইউজ হয় না, ভুতুরে বিল্ডিং এর মতো পড়ে থাকে। এর দেখাশোনা করার জন্য অবশ্য একটা লোকও আছে। রুবেন সেখানে ঢুকলে লক্ষ্য করে উপরের জানলা দিয়ে যখন সূর্যের আলো এসে পড়ছিল তখন ওটার ছায়া ঠিক চোখ আর ট্রায়াঙ্গেল আকার ধারণ করছে, যেমনটা শ্বেতা, দীপিকা ও মুকেশের বডি থেকে পাওয়া গেছে। এবং অবন্তিকাও সেদিন এটা এঁকেছিল। বিল্ডিং এর গার্ডের থেকে জানতে পারলো এখানে টাকার বিনিময়ে সিনিয়র স্টুডেন্টরা নেশা করতে আসে।
আর এই জায়গাটা দেখে রুবেন বুঝতে পারে এইখানে দীপিকা, শ্বেতা আর মুকেশ ওই রহস্যজনক সেলফি নিয়েছিল, যেটা শ্বেতার ফোন থেকে রুবেন পেয়েছিল। এমনকি গার্ড এটাও জানায় যে এইখানে অবন্তিকা প্রতিদিন স্টাডি করার জন্য আসে। যত সময় যাচ্ছে রহস্য আরো বেড়ে চলেছে। রুবেন যা সন্দেহ করছে সেটা কি সত্যি অবন্তিকা কোনোভাবে এর সাথে জড়িয়ে পড়ছে? এদিকে লেকচার দেওয়ার সময় অবন্তিকার 3 জনের মৃত্যুর হ্যালুসিনেশন হয়। বাস্তব আর স্বপ্নের মায়াজালে এসে জড়িয়ে পড়ছে। ক্লাস কমপ্লিট করে রুবেনের সাথে দেখা করলে জানায় আজ কলেজের পুরনো লাইব্রেরিতে অবন্তিকাকে রাতে আসতে হবে। এর কারণ এখন অবশ্য বলা যাবে না, কিন্তু অবন্তিকা রাজি না হলে রুবেন ওকে কনফ্রান্ট করে বলে কাল রাতে সত্যিই কি সে দীপিকার খবর নেওয়ার জন্য কল করেছিল নাকি অন্য কিছু। তার শরীরে অজ্ঞাত কারোর হাতের ছাপ, সবটাই কি কাকতালীয়? হয়তো অবন্তিকা এখন একা নয়, বরং ওর আশেপাশে অন্য কেউ আছে। সে নিজেও বিষয়টা জানে, শুধু প্রকাশ করতে চাইছে না, কারণ এই বিশ্বাস তার থিসিসের সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে। তবুও শত বোঝানোর পরেও সে লাইব্রেরিতে আসবে না জানিয়ে চলে যায়। ওই রাতে রুবেন কয়েকজন স্টুডেন্ট ও আরোগ্যকে ডেকে সবার সাহায্যে লাইব্রেরির চারিদিকে ক্যামেরা, ইভিপি মেশিন লাগিয়ে মনিটরিং করতে বসলো। তবে সবাইকে অবাক করে অবন্তিকা না চাইতেও চলে আসে, কারণ সে মনে প্রাণে রুবেনকে সচক্ষে ভুল প্রমাণ হতে দেখবে। রুবেন ওকে একটা চেয়ারে বসিয়ে হ্যান্ডকাফ আর মাথায় কয়েকটা সেন্সার লাগিয়ে হিপনোটাইজ করার চেষ্টা করে, কিন্তু একটা সময় পর অবন্তিকা বিরক্ত হয়ে সবকটা সেন্সার সরিয়ে হ্যান্ডকাফ খুলতে বললে ইভিপি মেশিন বিপ সাউন্ড করতে শুরু করে। রুবেন ফ্রিকোয়েন্সি ক্যাপচার করার চেষ্টা করলে অদ্ভুত কিছু ভয়েস রেকর্ড হয়। রুবেন প্রশ্ন করে এই মুহূর্তে যে আত্মা উপস্থিত রয়েছে সে যদি এই কলেজের হয়ে থাকে তাহলে একবার এবং এই কলেজের না হলে 2 বার বিপ সাউন্ড করে রেসপন্স করতে। কিন্তু শত চেষ্টার পরেও রুবেনের কোনো সঠিক উত্তর না পেলে জিজ্ঞেস করে এখন যার সাথে কথা বলছে সে একজন নাকি 2 জন। তখন সবাইকে অবাক করে 42টা ইভিপি একসাথে বাঁচতে শুরু করার সাথে অলৌকিক গতিবিধি শুরু হয়। তখন এই রুবেন ইউভি ক্যামেরায় দেখে অবন্তিকার পাশে দাঁড়িয়ে এক আত্মা চেয়ারটা নড়াচ্ছে। অবন্তিকা ভয়ে হ্যান্ডকাফ খুলে পালাতে গেলে সে পজেস হয়ে অলৌকিক গতিবিধি শুরু হয়, আর তখনই লাইট বন্ধ হয়ে আসে। বেশ কিছুক্ষণ এইরকম অবস্থায় থাকার সময় অদ্ভুত গোঙানির আওয়াজে সবাই শিউরে ওঠে। রুবেন কোনো মতে ইউভি লাইট অন করে দেখে অবন্তিকা শূন্য ভাসছে এবং তার গোটা শরীরে একাধিক হাতের ছাপ। অবন্তিকা নিচে পড়ার আগে রুবেন ধরে ফেললেও এক অজানা শক্তি তাকে টেনে নিয়ে যাওয়ার সাথে ক্যামেরায় দেখা গেল তাদের আশেপাশে একাধিক আত্মার উপস্থিতি। রাতের ঘটনার পর অবন্তিকাকে মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে রাখতে হলো। প্রিন্সিপাল ডিনের মতে অবন্তিকার জন্যই কলেজে 3টে মৃত্যু হয়েছে, তাই ওর বাবা মাকে ইনফর্ম করেছে নিয়ে যাওয়ার জন্য। এই প্রসঙ্গে কাল একটা প্রেস মিটিং রাখা হয়েছে যেখানে সবকিছু ক্ল্যারিফাই করে দেওয়া হবে, কিন্তু এই সবকিছু রুবেন মানতে রাজি নয়, কারণ হতে পারে সব প্রবলেম ওই লাইব্রেরিকে নিয়ে। রুবেন কি তাহলে হারতে চলেছে? কারণ ফুটেজ আর অডিও স্যাম্পল পেলেও সে কিছুই কানেক্ট করতে পারছে না। তখনই চার্চ বেলের আওয়াজ কানে আসায় আরোগ্যকে কলেজের চার্চ কোথায় আছে জিজ্ঞেস করলে সে রীতিমতো চমকে ওঠে, কারণ আরোগ্য নাকি কোনো আওয়াজই শুনতে পাচ্ছে না। এমনকি সেদিন অবন্তিকাকে জিজ্ঞেস করায় সে একই কথা বলেছিল। তাহলে রুবেন শুনতে পাচ্ছে কি করে? রুবেন দ্রুত লাইব্রেরির দিকে রওনা দিলে দীপকের কল আসলো। রুবেন ওকে যে ছবি আর ভয়েস স্যাম্পলগুলো পাঠিয়েছিল ডিকোড করতে, সেটাই একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেছে। লাইব্রেরির বিল্ডিং 120 বছর আগে তৈরি হলেও বিল্ডিং এর উচ্চতা, ডোম মডেল, জানলার ধরন, পিলার এবং দেওয়ালে টাঙানো ফটো দেখে মনে হচ্ছে এটা লাইব্রেরি নয়, বরং কোনো এক সময় চার্চ ছিল। রুবেন ওর ডিভাইস দিয়ে তাদের কানেক্ট করতে না পারলেও সেই আত্মারা সময়ের সাথে রুবেনের সঙ্গে কানেক্ট হয়ে চলেছে, তাই ব্যাপারটা সিরিয়াস। রুবেন লাইব্রেরিতে ঢুকে অজান্তেই একটা পুরনো পিয়ানো রিডে হাত রাখলে এক অদ্ভুত কম্পন বা ফ্রিকোয়েন্সি অনুভব করে। মনে হয় সে যেন অস্পষ্টভাবে একটা পিয়ানোর সুর শুনতে পাচ্ছে, আর তখনই মেঝের ধুলো ফ্রিকোয়েন্সির সাথে একটা বিশেষ আকার ধারণ করে। এই ব্যাপারটাই তো দীপক বলছিল, কারণ ওর মতে আত্মারা রুবেনের সাথে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির সাহায্যে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। রুবেন যদি সেই ফ্রিকোয়েন্সি একবার নির্ধারণ করতে পারে তাহলে অর্ধেক রহস্য সমাধান হয়ে যাবে। এইখানে বিষয়টা একটু বুঝিয়ে বলি। প্রতিটা এফএম চ্যানেলের একটা করে স্পেশাল নাম্বার বা ফ্রিকোয়েন্সি আছে, যেমন রেডিও মির্চি 98.3, রেডিও ফুর্তি 88.0। এইবার আমাদের এই চ্যানেলগুলো শুনতে হলে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি সেট করতে হয়। তেমনি বিজ্ঞানী সলফেজিও তার পরীক্ষার মাধ্যমে বেশ কিছু ইউনিক ফ্রিকোয়েন্সি আবিষ্কার করেন। সলফেজিওর মতে এই ফ্রিকোয়েন্সির মধ্যে আলাদা ক্ষমতা আছে, যেটার দ্বারা সাউন্ড আর আমাদের মাইন্ডের মধ্যে একটা কানেকশন তৈরি করা সম্ভব।
এই যেমন সকালে শান্ত মিউজিক শুনে মন হালকা হয়ে যাওয়া, কোনো পছন্দের গান শুনে মন খুশি হওয়া, বা পার্টিতে গেলে গান শুনে নাচতে ইচ্ছে করা, এই সব কিছুর পিছনে রয়েছে এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যেগুলো মাথায় রেখে মিউজিশিয়ানরা মিউজিক বা টোন ক্রিয়েট করে। আর এই প্রতিটা ফ্রিকোয়েন্সির নিজস্ব আকৃতি আছে। তো এখন রুবেন চার্চে ধুলোর যে আকৃতি দেখেছিল, সেই আকৃতি তৈরি করার জন্য একটা ফ্রিকোয়েন্সি জেনারেট মেশিনে অল্প কিছু নুন ঢেলে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সেট করতে থাকে, যাতে নুনগুলো সেই আকার ধারণ করে। অনেক পরীক্ষা নিরীক্ষার পর রুবেন 444 হার্টজের ফ্রিকোয়েন্সি রেঞ্জে ধুলোর সেই আকৃতি তৈরি করতে পারে। অদ্ভুত বিষয় যে এই 444কে অ্যাঞ্জেল নাম্বার বা গড ফ্রিকোয়েন্সি বলা হয়। কিন্তু এখন সব থেকে বড় প্রবলেম, এই ফ্রিকোয়েন্সি রেকর্ড করা সম্ভব নয়, শুধু শুনতে পাওয়া যায়। তাই দীপক বলে রুবেনকে এই ফ্রিকোয়েন্সির নোটস দিয়ে মিউজিক তৈরি করতে হবে, যেটার সাহায্যে আত্মাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। কিন্তু রুবেন ঘোস্ট হান্টিং এর কাজে কোনোদিনও আত্মাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এইরকম অদ্ভুত জিনিস করতে লাগেনি। তাহলে এখন কেন? রুবেন ছোটবেলায় মিউজিক নোটস নিয়ে অনেক ঘেঁটেছে, কিন্তু পূর্বের এক ঘটনার কারণে সে মিউজিক জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল। আসলে মায়ের হাত ধরে মিউজিক জগতে ওর হাতে খড়ি, কিন্তু সেদিন বাবা অফিসে গেছিলেন আর মা অসুস্থ থাকার কারণে বাড়িতেই চিকিৎসা চলছিল। হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গান শুনতে ব্যস্ত থাকায় রুবেন শুনতেই পায় না যে মা শ্বাসকষ্টে কাতরাচ্ছে। যখন সম্বিত ফিরল, অনেক দেরি হয়ে গেছে। এরপর থেকে সে নিজেকে ক্ষমা করতে পারেনি। রুবেন চিরজীবনের মতো মিউজিক জগৎ থেকে সরে আসে। কিন্তু একদিন ঠাকুমার কোলে শুয়ে থাকার সময় সে মাকে দেখতে পায়। তিনি মাথায় হাত বুলিয়ে বলেছিলেন তার মৃত্যুর জন্য রুবেন দোষী নয়, সবটাই ছিল ভাগ্যের নিয়তি। সেদিন মায়ের স্পর্শ এতটাই বাস্তব ছিল যে রুবেনের চিন্তাধারা পাল্টে যায়। সেদিন বুঝেছিল মানুষের মৃত্যুর পর তাদের অনেক অপূর্ণ ইচ্ছে রয়ে যায়। তাই ওদের সেই ইচ্ছে জানার জন্য রুবেন ঘোস্ট ইনভেস্টিগেশনের কাজকে কেরিয়ার হিসেবে বেছে নিলেও সেদিনের পর থেকে সে পিয়ানো ছুঁয়েও দেখেনি। কিন্তু এখন না চাইতেও ঠান্ডা মাথায় সে নোটস দিয়ে মিউজিক তৈরি করে পার্শ্ববর্তী এক চার্চের ফাদারের সাথে দেখা করলে তিনি জানান চার্চে এমন গান প্রেয়ারে গাওয়া হয় না। প্রথম দিকে ফাদার ভালো করে কথা বললেও যখন তিনি জানতে পারেন রুবেন হোলি এঞ্জেল কলেজ থেকে এসছে, তখন তিনি বিরক্তি প্রকাশ করে তাকে চলে যেতে বলেন, কারণ হোলি এঞ্জেল চার্চে নাকি শয়তানের বাস। অগত্যা রুবেন ফেরার পথে গাড়িতে এফএম অন করে এক প্রকার অন্ধকারে ঢিল ছোড়ার মতো 444 ফ্রিকোয়েন্সি সেট করলে গাড়ি আচমকা অটো ডিরেকশন দিতে শুরু করে এবং সেই ডিরেকশন ফলো করে রুবেন জঙ্গলের ভিতর একটা লোকের কাছে উপস্থিত হয়। লোকটা বাদ্যযন্ত্র তৈরি করার কাজ করে। রুবেন লোকটাকে হোলি এঞ্জেল থেকে আসছে বলে নিজের পরিচয় দিয়ে মিউজিক নোটস দেখালে রিভিল হয় এক রহস্য। হোলি এঞ্জেল কলেজ ও হসপিটালের চেয়ারম্যান ডক্টর ড্যানিয়েলের স্ত্রী ছিলেন ডক্টর ডায়না। তিনি নাকি এই মিউজিক বানিয়েছিলেন। কলেজের পুরনো লাইব্রেরি আসলেই একটা চার্চ ছিল। প্রতি রবিবার ডায়না যখন চার্চে আসতেন তখন এই মিউজিক প্লে করা হতো। এক রবিবার চার্চে আসলে দেখে কেউ একটা বিকলাঙ্গ বাচ্চাকে ফেলে গেছে। বিকলাঙ্গ হওয়ার কারণে সমাজে এরকম বহু বাচ্চা অনাদরে মানুষ হচ্ছে, তাই ডায়না বাচ্চাটির দায়িত্ব নেয়। কিন্তু কলেজে জায়গা না থাকায় এই চার্চকেই বাচ্চাদের থাকার জায়গা বানিয়ে দেয়। সময়ের সাথে ঈশ্বরের দান এই স্পেশাল বাচ্চারা ডায়নার পরিবার হয়ে ওঠে। সে এদের মায়ের মতো দেখাশোনা করত। বাচ্চারা সবার কথা বুঝতে না পারলে নিজেরা কমিউনিকেট করার জন্য বিভিন্ন আওয়াজ করত, আর এটাই ছিল তাদের ভাষা। বলতে গেলে এটাই তাদের হাতিয়ার। তারা খুশি হলে হাততালি অথবা কোনো জিনিসের ঠুকে প্রকাশ করে, আর যদি রেগে যেত তাহলে মাটিতে বা অন্য কোথাও মেরে অথবা বিভিন্ন অস্পষ্ট আওয়াজ করত। গর্ভাবস্থায় বাচ্চারা বাইরের কোনো আওয়াজ বা ধ্বনি অনুভব করে যেমন রেসপন্স করে, তেমনই ডায়না তার এক্সপেরিমেন্টে বলেছিল বাচ্চারা মায়ের গান শুনে কান্না থামিয়ে দেয়। তেমনভাবে এই স্পেশাল বাচ্চাদেরও মিউজিকের সাথে মাইন্ড কানেকশন করে ট্রিটমেন্ট করা সম্ভব। তাই ডায়না ওদের জন্য 444 ফ্রিকোয়েন্সির মিউজিক তৈরি করে সেটা প্লে করলে এই বাচ্চারা রেসপন্স করত। বলতে গেলে এটাই ছিল তাদের ভাষা। কিন্তু একদিন শয়তান রূপে আগমন হলো কলেরার। একে একে সবাই মরতে শুরু করলো। ডায়নার শত চেষ্টার পরেও একটা বাচ্চাকেও সেদিনে বাঁচানো যায়নি। ডায়না মৃত্যুশোকে পাগল হয়ে যায়। আর এই ঘটনার পর ডায়নাকে আর কেউ কোনোদিনও দেখেনি। তার কি হয়েছিল একমাত্র খবর ওনার স্বামী ডক্টর ড্যানিয়েলই জানতেন। যে লোকটা একসময় বাচ্চাদের জন্য বাদ্যযন্ত্র তৈরি করত, সেই হাতেই কবর দিয়েছিল 42 জন বাচ্চার, যার সমাধির সামনে এখন তারা দাঁড়িয়ে। সব জানার পরেও কিন্তু রুবেনের মনে রয়েছে সন্দেহ। 34 বছর আগে সত্যি কি বাচ্চারা কলেরায় মারা গেছিল? সেটা জানার জন্য সবার বডি কফিন থেকে বের করতে হবে, কারণ তাদের আত্মা শান্তি পায়নি। ফেরার পথে আরোগ্য জানায় ডক্টর ড্যানিয়েল লন্ডনে থাকে, তিনি এখানে আসে না বললেই চলে।
কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, বিগত 34 বছরে বাচ্চাদের আত্মা যখন আসেনি, তাহলে এখন কেন এলো? এরই সাথে দেখা যায় সে মেক্সিকান মহিলাকে ব্ল্যাক ম্যাজিক করতে এবং তার সামনে রাখা হোলি এঞ্জেল কলেজের একটা স্ট্রাকচার। রুবেনের পর দেখা করে অবন্তিকার সাথে। সে ভেবে পাচ্ছে না ওই 3 জনের মৃত্যুর ভিশন সে কেন দেখেছিল। রুবেন ঠিক করে আজ সারা রাত অবন্তিকার সাথেই থাকবে, তাই রেকর্ডার অন করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সেই লোকটা রুবেনের কথায় শুরুতে বিশ্বাস না করলে মাঝরাতে বাচ্চাদের কফিন খুঁড়ে দেখে সেখানে বডির উপর রাখা রয়েছে একটা কাঁচের জার, যেটার ভিতরে রয়েছে একটা বাদুড়। এর সাথে লোকটার মনে হয় তাকে কেউ যেন দেখছে। এদিকে অবন্তিকা স্বপ্নের মধ্যেই কোনো এক অপারেশন থিয়েটারের ভিশন দেখে অস্পষ্টভাবে কিছু বলতে থাকে। তখন রুবেনের ডাকে জ্ঞান ফিরলে জানায় আইসিইউ স্পেশাল ব্লকে প্র্যাকটিসের সময় অবন্তিকা কারোর একটা অপারেশন করেছে, কিন্তু সেটা কি ঠিক মনে পড়ছে না। রুবেন দীপককে রেকর্ড করা ভয়েস নোট ডিকোড করতে পাঠিয়ে দুজন বেরিয়ে পড়ে স্পেশাল ব্লক খুঁজতে। কিন্তু অবন্তিকা যেখানে অপারেশন করেছিল সেই জায়গাটা এখন ক্যাজুয়াল ব্লক হয়ে গেছে। কিন্তু কি করে? তখনই দূর করিডোর থেকে থপথপ করে কিছুতে ধাক্কা মারার আওয়াজ শুনতে পায় রুবেন। সেই আওয়াজ লক্ষ্য করে দুজন আইসিইউ ইউনিটে ঢুকলে বেডে শোয়ানো একজনের বডি দেখতে পায়, যাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। অবন্তিকা বলে এই পেশেন্টের নাম জেনিফার ফার্নান্ডেস, যাকে সে প্র্যাকটিসের সময় ট্রিটমেন্ট করেছিল। কিন্তু রুবেন খুব ভালো করেই জানে এই মহিলা আর অন্য কেউ নয়, স্বয়ং ডক্টর ডায়না। কিন্তু অবন্তিকার মতে ডায়না বিগত 5 বছর ধরে কোমায় রয়েছে এবং 2 মাস আগে যখন তার জ্ঞান ফিরেছিল তখনই সিনিয়র ডাক্তার তাকে ওভারডোজ অ্যানেস্থেসিয়া দিতে বলে, যেটা স্বাভাবিকভাবেই কোমা থেকে জ্ঞান ফেরার পর কোনো পেশেন্টকে দেওয়া হয় না। সব শোনার পর রুবেন ডায়নার সম্পূর্ণ আসল পরিচয় দেয়, কিন্তু প্রশ্ন তার ফেক রিপোর্ট কেন করা হয়েছে। সেখানে রাখা এন্ট্রি খাতা দেখে জানতে পারে ডায়নার জ্ঞান ফেরার পর অবন্তিকা অ্যানাস্থেসিয়া দিতে রাজি না হলে তাকে চেঞ্জ করে ইউনিটের ইনচার্জ করা হয় শ্বেতা, দীপিকা আর মুকেশকে। এরাই এক এক করে ডায়নাকে ওভারডোজ অ্যানেস্থেসিয়া দিয়েছিল। তো এখন রুবেনের মতে 42টা বাচ্চার আত্মা 34 বছর ধরে ডায়নার জন্য অপেক্ষা করছিল, তাই ডায়নার মৃত্যুর পর 3 স্টুডেন্টের মৃত্যু হয়েছে। জ্ঞান ফেরার সাথে বারবার অ্যানাস্থেসিয়ার ওভারডোজের কারণে ডায়না অনেক আগেই মারা গেছে। এনাকে জাস্ট এখন একটা ফেক লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে, অর্থাৎ নিশ্চয়ই এর পিছনে অজ্ঞাত কেউ অথবা ড্যানিয়েলের হাত রয়েছে। তখনই গার্ড এসে রুবেনকে মাথায় মেরে অজ্ঞান করে দেয়। এই ফুটেজের উপর ভিত্তি করে অফিসার রুবেনকে গ্রেপ্তার করে। হসপিটাল অ্যাডমিন তার বিপক্ষে লিখিত কমপ্লেন দিয়েছে। রুবেন এই ঘটনার সত্যতা যাচাই করতে বললে অফিসার পেশেন্ট অর্থাৎ ডায়নার নামে কুমন্তব্য করে ওকে থাপ্পড় মারতেই অফিসারের কানে তালা লেগে যায়। সে অনুভব করতে পারছে কানে আচমকা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড আর একাধিক বাদুড়ের আওয়াজ আসছে। এই অসহ্য আওয়াজের কারণে সে কানের পর্দা ফাটিয়ে ফেলে। ডাক্তার ট্রিটমেন্ট করে চেয়ারম্যানকে জানায় তার হাই লেভেলের মিসোফোনিয়া হয়েছে। এই ঘটনার পর চেয়ারম্যান প্রিন্সিপাল ডিনকে কড়া আদেশ দেয় ডায়না বেঁচে আছে কিনা সেটার বিষয়ে তাকে ক্ল্যারিফাই করার সাথে ড্যানিয়েলকে ইতিমধ্যেই ডেকে পাঠাতে। কিন্তু ডিন বলে লন্ডনে বিগত 20 বছর ড্যানিয়েল রিসার্চের কাজে ব্যস্ত আছে, সে তাকে কোনোভাবেই ডেকে আনতে পারবে না, একান্তই যদি না ডিন মারা যাচ্ছে। কথাটা শেষ করতেই ডিনের আশেপাশে কারোর উপস্থিতি লক্ষ্য করা যায়। চেয়ারম্যান চলে যেতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। ডিন চায়ের কাপে ঢালা সুগার, চামচ নাড়ানো থেকে শুরু করে নিঃশ্বাস ও পার্শ্ববর্তী যে কোনো আওয়াজ প্রচণ্ড জোরে শুনতে পাচ্ছে, যেটা ক্রমশ সহ্যের সীমা ছাড়ায়। আর একটা সময় কান থেকে রক্ত বেরিয়ে ডিন মারা যায়। অন্যদিকে সকালে রুবেন জঙ্গলে এসে দেখে সেই লোকটা কাঁচের জার হাতে মৃত অবস্থায় পড়ে রয়েছে। রুবেন জার দেখে বুঝে যায় এখানে কি ঘটেছে। আসলে মেক্সিকোতে লাল বাদুর দিয়ে কালো জাদু করা হয়। সেই বাদুর এই কাঁচের জারে রয়েছে, অর্থাৎ বাচ্চাদের কবর যে খুঁড়তে আসবে সেই মারা পড়বে। ডায়না জীবিত নাকি মৃত সেটা এইমসের ডাক্তার বলে দিলেও প্রশ্ন রয়ে যাচ্ছে কালো জাদু কে করছে। রুবেন আরোগ্যকে রিপোর্ট আনতে পাঠিয়ে একা কাঁচের জার নিয়ে বেরিয়ে পড়ল তদন্তে। অন্যদিকে ডিনের মৃত্যুর কারণে 20 বছর পর ড্যানিয়েল ফিরে আসে। তো ডাক্তার রিপোর্ট অনুযায়ী ডায়না এখনো মরেনি, কোমায় রয়েছে, কিন্তু অর্গান ড্যামেজ হওয়ার কারণে নর্মাল হওয়ার চান্স নেই বললেই চলে। এবং ডাক্তার ওনাকে ভেন্টিলেশন থেকে বের করার অ্যাপ্রুভালও দিয়েছে, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। মৃত্যুর আগে ড্যানিয়েল ডায়নার সাথে থাকার জন্য কিছুটা সময় চেয়ে নেয়। ড্যানিয়েল ওর কাছে ক্ষমা চেয়ে ওয়েডিং রিং পরাতেই টেবিল থেকে অ্যানাস্থেসিয়ার শিশি গড়িয়ে যায়। এইটা দেখে ড্যানিয়েলের মনে সন্দেহ জাগে।
এই ঘটনার সাথেই দেখা যায় ওই মেক্সিকান মহিলা কারোর আদেশে কালো জাদু করলে বাদুরের ঝাঁক রুবেনের উপর অ্যাটাক করে, ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেলে কাঁচের জার পড়ে নষ্ট হয়ে যায়। এই অবস্থায় কোনো মতে বেঁচে রুবেন বাড়ি ফিরলে রীতিমতো নিজের উপর থেকে আস্থা হারিয়ে ফেলে। রাগে ফোন ছুঁড়ে ভেঙে ফেলার কারণে ঠাকুমার সাথে ঠিকমতো কথা বলার আগেই সিম বন্ধ হয়ে যায়। তাকে অস্থির দেখে আরোগ্য বলে ফোন পড়ে সিমের স্লট বিগড়ে গেছে, সিমটা বের করে লাগাও, আওয়াজ চলবে, আর যদি না চলে তখন অন্য একটা ফোন দেব কাজ চালানোর জন্য। কথাটা রুবেনের মাথায় বিদ্যুতের মতো এসে লাগে। বিজ্ঞান মতে ডায়না বেঁচে আছে, কিন্তু তার মতে সে এখনো মরেনি। এই থিওরির উপর বেস করে তখনই নেটে কিছু একটা সার্চ করলে দ্রুত অবন্তিকাকে ফোন করে জানায় ডায়নার আত্মা ওর শরীর থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় বের হয়নি, বরং জোর করে বের করা হয়েছে, যাকে বলে আউট অফ বডি এক্সপিরিয়েন্স। বেঁচে থাকা অবস্থায় আত্মা চাইলে কিছুক্ষণের জন্য শরীর ছেড়ে অন্য জগতে যেতে পারে, যেটাকে অ্যাস্ট্রাল প্রজেকশন বলে। তখন তারা মৃতদের দেখতে পায়। ঠিক তেমনভাবেই ডায়নার 34 বছর পর জ্ঞান ফিরলে তার মধ্যে 42টা বাচ্চাকে হারানোর কষ্ট থাকার কারণে তাকে যখন বারবার হাই ডোজ অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তখন ওর আত্মা শরীর ছেড়ে বাইরে চলে আসে। বর্তমান ডেটা অনুযায়ী অপারেশনের আগে অ্যানাস্থেসিয়া দেওয়ার কারণে গোটা বিশ্বের মাত্র 3% মানুষের আউট অফ বডি এক্সপিরিয়েন্স হয়েছে। এমন অবস্থায় তারা শুধু মৃত মানুষ নয়, বরং খুব কাছের লোকদেরও দেখেছে বলে দাবি করে, যেমনটা হয়েছে ডায়নার সাথে। ভেন্টিলেশন খুলতে মাত্র আর 2 ঘন্টা বাকি, তার আগেই যেমন করেই হোক ডায়নার আত্মাকে ওর শরীরে ফিরিয়ে আনতে হবে। এদিকে ডাক্তারের ফোনে ড্যানিয়েল নামের একজনের কল আসলে সে অর্ডার করে সময়ের আগেই ভেন্টিলেশন খুলে ফেলতে, কিন্তু সেটা করতে যাওয়ার সময় ডাক্তারের ফোনে ডায়নার কল আসে। প্রচন্ড ভয় সেটাকে রিসিভ করতে শুনতে পেল গোঙানির আওয়াজ, এবং এর সাথেই ডাক্তার প্রাণ হারায়। রুবেন আর অবন্তিকে চুপিসারে ডায়নার বডি পুরনো লাইব্রেরিতে শিফট করে ড্যানিয়েলের থেকে বাঁচানোর জন্য। শুধু এটাই যথেষ্ট নয়, কারণ বাচ্চারা ডায়নার আত্মাকে ওর বডিতে ফিরে আসতে দেবে না। ততক্ষণে দীপক ভয়েস স্যাম্পল ডিকোড করে জানায় রেকর্ডিংয়ে ডায়না শুধু ড্যানিয়েল নয়, বরং ন্যান্সি ড্যানিয়েল বলে কারোর নাম উল্লেখ করছিল। ড্যানিয়েল পুরনো অফিস থেকে বেশ কিছু রিসার্চ ফাইল সহ ছবি নিয়ে বাড়ি ফেরে। ফাইলে আল্ট্রাসাউন্ড থেরাপি, সেরিব্রাল অ্যাকোস্টিক থিসিসের উপর একাধিক এক্সপেরিমেন্ট পেপারস ছিল, যা দেখে ড্যানিয়েল চমকে যায়। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই এক মহিলা ইনসুলিন দেওয়ার নামে তাকে পয়জন ইঞ্জেকশন দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতেই রিভিল হয় গল্পের আসল রহস্য। কারণ এই পুরো ঘটনার পিছনে আর অন্য কেউ নয়, স্বয়ং ড্যানিয়েলের দ্বিতীয় স্ত্রী ন্যান্সির হাত রয়েছে। আসলে 34 বছর আগে ডায়না মিউজিক থেরাপির সাহায্যে স্পেশাল বাচ্চাদের ট্রিটমেন্ট করায় সকল ডাক্তার ও বিজ্ঞানীদের মধ্যে সুনাম অর্জন করছিল, যেটা ন্যান্সি সহ্য হয় না। ন্যান্সির দরকার ছিল এক্সট্রিম এক্সপেরিমেন্ট। সাধারণভাবে এই থেরাপিতে বাদুরের আল্ট্রাসনিক সাউন্ড দিয়ে এক ধরনের ট্রিটমেন্ট হয়, কিন্তু ন্যান্সি এক ধাপ উপরে গিয়ে মেক্সিকো থেকে কালো জাদু করা লাল বাদুর নিয়ে আসে। মেডিকেল এক্সপেরিমেন্টের জন্য বিভিন্ন প্রাণীদের ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এই ক্ষেত্রে ন্যান্সি ব্যবহার করেছিল 42 জন বাচ্চাকে। ন্যান্সি সে বাচ্চাদের উপর কালো জাদু করা বাদুরের আল্ট্রাসনিক সাউন্ডের মাধ্যমে এক্সপেরিমেন্টের নামে থেরাপি করলে তারা একে একে প্রাণ হারায়। তারা মৃত্যুর আগে চোখের সামনে দেখতে পেয়েছিল চার্চের জানলা দিয়ে আসা সেই ট্রায়াঙ্গেল সাইন। বাদুরের আওয়াজের সাথে তাদের কষ্ট মিশে মৃত্যুর পর সেটাকেই তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ন্যান্সি বাচ্চাদের মৃত্যুর ঘটনা ঢাকার জন্য কলেরা সংক্রমণের মিথ্যা খবর ছড়ায়, আর পরবর্তীকালে যদি বাচ্চাদের বডি কেউ কবর থেকে তুলে পরীক্ষা না করতে পারে, তাই সেখানে কালো জাদু করা বাদুর কাঁচের জারে ঢুকিয়ে রাখে। ফলে যারা কবর খুঁড়তে যাবে তারাই মারা পড়বে, যেমন ওই লোকটা। বাচ্চাদের মৃত্যুর গোপন রহস্য ডায়না জেনে যাওয়ায় ন্যান্সি ওকে বিধড়ক মারলে ও কোমায় চলে যায়। ও চাইলেই কিন্তু ডায়নাকে মেরে ফেলতে পারত, কিন্তু সে মেক্সিকান শামান বলেছিল তাকে ওই অবস্থায় বাঁচিয়ে রাখতে, কারণ তখন যদি সে মারা যেত তাহলে বাচ্চাদের মৃত্যুর বদলা নিত। অর্থাৎ চার্চের আসল শয়তান আর অন্য কেউ নয়, বরং ন্যান্সি। ততক্ষণে ন্যান্সি তার সাগরের নিয়ে লাইব্রেরি চলে আসে। এখন তার লক্ষ্য ডায়নাকে মেরে ফেলা। সে এক এক করে লাইফ সাপোর্ট খুলতে শুরু করলে অবন্তিকা ওদের উপস্থিতির জানান দিতেই ন্যান্সি সাগরে ওদের উপর অ্যাটাক করে। শুরু হয় হাতাহাতি। ন্যান্সি অবন্তিকাকে কাবু করে ডায়নার অক্সিজেন মাস্ক খুলতে গেলে আচমকা বেড সরে যাওয়ার সাথে হাই ফ্রিকোয়েন্সির সাউন্ড প্লে হয়। সবাই আওয়াজে কাবু হয়ে পড়লেও ন্যান্সি আগে থেকে প্রস্তুত ছিল। সে রিভার্স হেয়ারিং এয়ারবাড ইউজ করে হাই পিচ সাউন্ডকে লো ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে দেয়। ফলে কোনো উপায় না থাকায় বাচ্চাদের আত্মা এক এক করে ন্যান্সির দিকে বই ছুঁড়ে মারতে থাকে।
পরিস্থিতি নাগালের বাইরে গেলে ন্যান্সি একটা যন্ত্রের মাধ্যমে আল্ট্রাসনিক সাউন্ড ক্রিয়েট করলে বাদুড়ের ঝাঁক আওয়াজ লক্ষ্য করে লাইব্রেরিতে প্রবেশ করে। ফলে বাচ্চাদের আত্মা এই আওয়াজে কাবু হয়ে ছটফট করতে থাকে, ঠিক যেমনটা এক্সপেরিমেন্ট করার সময় হয়েছিল। ডায়নার আত্মা ওদের প্রোটেক্ট করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। এই সুযোগে ন্যান্সি সবকটা লাইফ সাপোর্ট খুলে পয়জন ইঞ্জেকশন দিতে গেলে রুবেন বুদ্ধি করে পিয়ানোতে 444 ফ্রিকোয়েন্সির মিউজিক প্লে করে, যেটা ডায়না বাচ্চাদের শোনাতো। এই মিউজিক শোনা মাত্রই ধীরে ধীরে বাচ্চাগুলোর আত্মা রেসপন্স করতে শুরু করে এবং বাদুরগুলো পালিয়ে যায়। সময়ের অপচয় না করে সব বাচ্চাদের আত্মা ডায়নাকে ওর শরীরে ফিরে যেতে সাহায্য করলে ডায়নার জ্ঞান ফিরে আসে। মনে পড়ে যায় 34 বছর আগে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে ডায়না ন্যান্সির থেকে ক্ষমা প্রার্থনা করেছিল। সেদিন সময় ডায়নার ছিল না, কিন্তু আজ সময়ের চাকা ঘুরেছে আর শয়তান ক্ষমা ডিজার্ভ করে না। তখনই তার গোটা শরীরে বাচ্চাদের হাতের ছাপ স্পষ্ট হয়ে ফুটে ওঠার সাথে ক্ষণিকের মধ্যে তার পূর্ব পাপ স্মরণ করিয়ে প্রথমে কানের পর্দা, তারপর একে একে শরীরের প্রতিটা হাড় ভেঙে নৃশংসভাবে হত্যা করে। পূর্ণ হয় এক মধুর প্রতিশোধ। এরপর কেটে গেছে বেশ কিছুটা সময়। ডায়না বাচ্চাদের সেবায় ফিরেছে। অবন্তিকা ডায়নাকে তার সর্বস্ব দিয়ে সুস্থ করে তুলেছিল। ডায়না সঙ্গীতের মাধ্যমে বাচ্চাদের মনে নতুন জীবনের সঞ্চার করছে। হয়তো এটার জন্যই তার পৃথিবীতে আসা। বাড়ি ফেরার পথে চার্চ বেল আবার বেজে উঠল, কিন্তু আজ এটা গুপ্ত লাইব্রেরির আড়ালে লুকিয়ে থাকা কষ্টের আওয়াজ নয়, বরং এটা এক নতুন অধ্যায়ের সূচনা। এবং এর সাথে মুভি এখানেই শেষ হয়।